আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য উদ্ভাসের এক অনন্য উদ্যোগ মানবিক বিভাগের বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে। তো চলো শুরু করা যাক। যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে জানার জন্য সর্বপ্রথম আমরা এটি কাকে বলে বা যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা কি সেটি জানব। সেটি হচ্ছে কোনো পদের পূর্ণ যাত্রার্থের যে সুস্পষ্টভাবে বর্ণনা তাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা পুরো অধ্যায়টি পড়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পদের যাত্রার্থের দিকটা নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে আমরা জেনেছি যে পদের যাত্রার্থ হচ্ছে পদের গুণের দিক আর পদের ব্যক্তার্থ হচ্ছে পদের সংখ্যার দিক। আমরা যৌক্তিক সংজ্ঞায় শুধু পদের গুণ নিয়ে আলোচনা করব। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে যুক্তিবিদ্যার সাথে আসলে এই সংজ্ঞার সম্পর্কটা কি। সংজ্ঞা আমাদের যে কোনো পদ সম্পর্কে একটি ধারণা দেয়, বিস্তারিত ধারণা দেয়, বা কোনো পদ সম্পর্কে আমাদের যদি দ্বিধা থাকে বা জানায় অপূর্ণতা থাকে, সংজ্ঞার মাধ্যমে আমরা তা জানতে পারি। যুক্তিবিদ্যার যে জনক অ্যারিস্টটল, তিনি নিজে সংজ্ঞাকে একটি উচ্চ আসনে স্থান দিয়েছেন। তিনি বিধেয়কের যে ছক আছে, অর্থাৎ বিধেয়ের যে প্রকারভেদ, তার মধ্যে 4 প্রকারের সর্বপ্রথমে স্থান দিয়েছেন সংজ্ঞাকে। তাই যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব কিন্তু অনেক। যৌক্তিক সংজ্ঞার আরও কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য সংখ্যা দিয়েছেন যুক্তিবিদ ফাউলার। তিনি বলেছেন যে একটি সংজ্ঞা হচ্ছে পদের যাত্রার্থের বিশ্লেষণ, আর একে সবসময় একটি যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা যায়, যার মাধ্যমে সঙ্গেয় পদটির উদ্দেশ্য ও বিশ্লেষণ পদটি বিধেয় গঠন করে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সঙ্গেয় পদটা কি। চলো জেনে নেওয়া যায়। যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সঙ্গেয় পদ বলে, আর সঙ্গেয় পদ সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে সংজ্ঞার্থ। অর্থাৎ আমরা যে পদটির সংজ্ঞা দিব সেই পদটি হচ্ছে সঙ্গেয় পদ, আর সঙ্গেয় পদ সম্পর্কে বা যে পদটি সম্পর্কে আমরা সংজ্ঞা দিতে যাচ্ছি আমরা যা বলি সেটি হচ্ছে সংজ্ঞার্থ পদ। চলো একটি উদাহরণের মাধ্যমে দেখা যায়। আমরা মানুষ পদের সংজ্ঞা যখন দিতে যাই তখন আমরা বলি মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এইখানে আমরা মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি, তাই মানুষ পদটি এখানে সঙ্গেয় পদ। আর মানুষ পদ সম্পর্কে আমরা বলছি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। দেখো এখানে এই যে মানুষ, আমরা বলছি মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে আমরা কার সম্পর্কে বলছি বা কোন পদের সংজ্ঞা দিচ্ছি? মানুষ। তাই মানুষ এখানে হচ্ছে সঙ্গেয় পদ। আর মানুষ সম্পর্কে আমরা বলছি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এটি হচ্ছে সংজ্ঞার্থ পদ বা সংজ্ঞার্থ। এর পরবর্তীতে সংজ্ঞাদানের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা বিভিন্ন ধরনের শব্দ আছে, পৃথিবীতে অসংখ্য পদ আছে, এই অসংখ্য পদ সম্পর্কে আমাদের আসলে জানার উপায় নেই বা হিউম্যানলি পসিবল না যে আমরা প্রতিটি পদের সংজ্ঞা জানব। তাহলে এই প্রতিটি পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি কমন বা সহজ উপায় থাকতে হবে, যেটির মাধ্যমে আমরা কোনো পদের সংজ্ঞা দিতে পারবো। তো গতানুগতিক যুক্তিবিদ্যা এই সংজ্ঞাদানের জন্য 2টি বিশেষ পদ্ধতি ফলো করা হয় বা 2টি বিশেষ কৌশল। সেটি হচ্ছে আমরা যেই পদের সংজ্ঞা দিতে চাই, অর্থাৎ সঙ্গেয় পদটির আসন্নতম জাতি আমরা দেখব এবং তার বিভেদক লক্ষণ দেখব। এই আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ, এই বিষয়গুলো আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের 4র্থ অধ্যায় বিধেয়ক চ্যাপ্টারে পড়েছি। এটি যদি উদাহরণের মাধ্যমে বুঝাই, যেমন আমাদের মাথায় রাখতে হবে আগে যে আমরা জাতি এবং বিভেদক লক্ষণ, অর্থাৎ কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি আমরা পদটির আসন্নতম জাতি বা বিভেদক লক্ষণ কোনো একটি উল্লেখ না করি তাহলে কিন্তু আমার এটি সঠিক সংজ্ঞা হবে না, সংজ্ঞাটির মধ্যে ভুল বা ফ্যালাসি বা অনুপপত্তি থেকে যাবে। তাহলে দেখো মানুষ পদের সংজ্ঞায় আমরা বলেছি যে মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আচ্ছা, মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব, আর মানুষ পদের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে পড়ার পরে যে বিভেদক লক্ষণ বা জাতি উপজাতি এই বিষয়গুলো কি। আচ্ছা, তো বিভেদক লক্ষণ বলতে আগে জাতি দিয়ে আমরা শুরু করি। যে জাতি হচ্ছে একটি শ্রেণীবাচক পদ। 2টি শ্রেণীবাচক পদের মধ্যে যে পদটির ব্যক্তার্থ বেশি, অর্থাৎ সংখ্যার দিক দিয়ে বেশি এবং অপর পদটিকে অন্তর্ভুক্ত করে সেটি হচ্ছে জাতি, এবং যে পদটির ব্যক্তার্থ কম সেটি হচ্ছে উপজাতি। যেমন আমরা যদি দেখি যে মানুষ আর জীব এই 2টি শ্রেণীবাচক পদ। এখন আমরা যদি আমাদের
মাথাটা খাটিয়ে দেখি যে জীবের মধ্যে কিন্তু শুধু মানুষ নেই, জীবের মধ্যে অন্যান্য অনেক প্রাণী আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি যাই বলি সব কিন্তু জীবের অন্তর্ভুক্ত। আর মানুষ বলতে কেবল মানুষ প্রাণী বা মানুষ জাতিকেই বোঝানো হয়। তাহলে জীবের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? অবশ্যই জীবের সংখ্যা বেশি, অর্থাৎ জীবের ব্যক্তর্থ বেশি। যেহেতু জীবের ব্যক্তর্থ বেশি, তাই জীব হচ্ছে জাতি আর মানুষ হচ্ছে উপজাতি, বা সেক্ষেত্রে এই মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে কিন্তু জীব। এই কারণে এই মানুষ পদের সংজ্ঞায় আমরা আসন্নতম জাতি হিসেবে জীব ব্যবহার করেছি। আর এবার আসি বিভেদক লক্ষণ নিয়ে। বিভেদক লক্ষণ হচ্ছে একই জাতির অন্তর্ভুক্ত বিভিন্ন উপজাতির মধ্যে যে পার্থক্য সৃষ্টিকারী একটি অনন্য বৈশিষ্ট্য বা অনন্য গুণ আছে, এটি হচ্ছে বিভেদক লক্ষণ। যেমন আমরা যে মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, তার কারণ কি? আমাদের বুদ্ধি আছে, বিবেক আছে, অর্থাৎ আমাদের বুদ্ধিবৃত্তি, এটি আমাদেরকে অন্যান্য সকল জীব থেকে আলাদা করে। তাই এটি আমাদের বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষের বিভেদক লক্ষণ। তাই এই মানুষ পদের সংজ্ঞায় যখন আমরা ব্যবহার করেছি যে মানুষের একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই বুদ্ধিবৃত্তিটা হচ্ছে বিভেদক লক্ষণ আর জীব হচ্ছে আসন্নতম জাতি। এই দুইটি বৈশিষ্ট্য থাকার কারণে এই সংজ্ঞাটি একটি যথার্থ সংজ্ঞা। এর পাশাপাশি আমরা যদি আরেকটি সংজ্ঞা দিয়ে দেখি, যে আমরা ত্রিভুজের সংজ্ঞা দিই, সেক্ষেত্রে ত্রিভুজের আসন্নতম জাতি হবে যে সমতল ক্ষেত্র। ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু রয়েছে এবং ত্রিভুজে একটি সমতল ক্ষেত্র। চতুর্ভুজের ক্ষেত্রে যদি দেয় তাহলে 4 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের আসন্নতম জাতি হচ্ছে সমতল ক্ষেত্র। আর এর বিভেদক লক্ষণ কি? অর্থাৎ ত্রিভুজ অন্যান্য জ্যামিতিক আকার থেকে আলাদা কিভাবে? ত্রিভুজের 3টি বাহু আছে, এটি ত্রিভুজকে অনন্য করে তোলে। তাই ত্রিভুজের সংজ্ঞায় আমরা বলতে পারি যে ত্রিভুজ হলো 3 বাহু বিশিষ্ট সমতল ক্ষেত্র। আশা করি তোমরা সংজ্ঞাদানের পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা বর্ণনা নিয়ে। আমরা দৈনন্দিন জীবনে আসলে বর্ণনা, সংজ্ঞা এবং বর্ণনা এই দুটি শব্দই অনেকবার শুনে থাকি, তবে যুক্তিবিদ্যায় এদের অর্থ খানিকটা আলাদা। বর্ণনা বলতে বোঝায় যখন আমি কোনো পদ সম্পর্কে সেই পদের যাত্রার্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করছি, যেমন তা হতে পারে উপলক্ষণ, বা তা হতে পারে অবান্তর লক্ষণ, বিচ্ছেদ্য বা অবিচ্ছেদ্য উভয়ই হতে পারে। তো এটি হচ্ছে বর্ণনা। যেমন দেখো এখানে বলা আছে কোনো পদের উপলক্ষণ কিংবা অবান্তর লক্ষণ কিংবা যাত্রার্থের অংশ বিশেষের সাথে কোনো অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়। আমরা যখন যৌক্তিক সংজ্ঞা ব্যবহার করছি তখন বলছি যে আমরা যাত্রার্থের পূর্ণ বিশ্লেষণ করছি। যখন কোনো পদের আমরা যাত্রার্থের পূর্ণ বিশ্লেষণটা না করি বা যাত্রার্থ থেকে কম গুণ উল্লেখ করি অথবা অতিরিক্ত তথ্য দিয়ে ফেলি, সেক্ষেত্রে এটি কিন্তু বর্ণনায় পর্যবেসিত হয়। যেমন মানুষ পদের সংজ্ঞায় আমরা বলছি যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন এটিকে যদি আমরা, এখানে মানুষের বিভেদক লক্ষণটা হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, কিন্তু আমরা এর বর্ণনায় যদি যাই তাহলে সংজ্ঞা বর্ণনাটা হবে এরকম যে মানুষ হলো দ্বিপদ সম্পন্ন পক্ষহীন লেজবিহীন জীব। এখন এই এতগুলো পক্ষহীন, লেজহীন, দ্বিপদ বিশিষ্ট এগুলো কিন্তু মানুষের বিভেদক লক্ষণ নয়, এগুলো মানুষকে অন্যান্য উপজাতি থেকে আলাদা করে না। এক্ষেত্রে আমরা যে অতিরিক্ত গুণগুলো দিয়েছি, অবিচ্ছেদ্য, অবান্তর লক্ষণ, উপলক্ষণ, এই গুণগুলো অতিরিক্ত গুণ, যাত্রার্থের অতিরিক্ত গুণ, এই কারণে এগুলো বর্ণনা হয়ে যাবে। তাই সংজ্ঞার বর্ণনার যে বেসিক তফাৎ সেটি হলো যে সংজ্ঞায় আমরা কেবল যাত্রার্থ নিয়ে আলোচনা করি, আর যেই বর্ণনা আছে সেই বর্ণনায় আমরা যাত্রার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করি। এর পরবর্তীতে সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য। প্রথম পার্থক্যটা হচ্ছে সংজ্ঞা নিয়ম কানুনের উপর নির্ভরশীল। আচ্ছা, এটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরা যখন সংজ্ঞা দিচ্ছি তখন একটি পদের বিভেদক লক্ষণ এবং আসন্নতম জাতি সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। অর্থাৎ আমরা যদি যেমন ত্রিভুজের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখেছি যে ত্রিভুজের বিভেদক লক্ষণটা হচ্ছে যে এটি 3 বাহু বিশিষ্ট। এখন আমরা যদি এটা না জানি আমরা কিন্তু ত্রিভুজের সংজ্ঞা দিতে পারবো না। ঠিক যেই পদের সংজ্ঞা দিব বা সংজ্ঞা পদের যে সংজ্ঞার্থ লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়মকানুন ফলো করতে হবে। যদি আমরা নিয়মকানুন না মানি তাহলে আমাদের সংজ্ঞাটি ভুল হবে। মজার ব্যাপার, বর্ণনার ক্ষেত্রে কিন্তু এরকম ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এখন আমি একটা পদ সম্পর্কে যা জানি, তুমি হয়তো সে পদ সম্পর্কে নাও জানতে পারো সেইভাবে, তাই তোমার বর্ণনা আমার বর্ণনার থেকে অনেকটাই আলাদা হবে। তাই মূল কথা হচ্ছে যে বর্ণনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আর যৌক্তিক সংজ্ঞার ধরাবাঁধা নিয়ম আছে। আচ্ছা, দ্বিতীয়তে
সংজ্ঞায় পদের পূর্ণ যাত্রার্থ উল্লেখ করা হয়, আর বর্ণনায় উপলক্ষণ, অবান্তর লক্ষণ, কখনো কখনো যাত্রার্থের অংশবিশেষ উল্লেখ করা হয়। আচ্ছা, উপলক্ষণ নিয়ে আমরা আগের স্লাইডে কথা বলেছি, এবার অবান্তর লক্ষণটা নিয়ে একটু কথা বলি। অবান্তর লক্ষণটা হচ্ছে যে মানে আমাদের কোনো পদের যাত্রার্থের অংশ নয় বা যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিতও হয় না, তবুও জীব বা সেই পদের মধ্যে এই গুণটি উপস্থিত থাকে, এটি হচ্ছে অবান্তর লক্ষণ। যেমন মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বা যাত্রার্থের মূল বিষয়টা হচ্ছে বুদ্ধিবৃত্তি, অর্থাৎ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবই হচ্ছে মানুষ। কিন্তু আমরা মানুষের মধ্যে বিভিন্ন মৌলিক গুণ দেখতে পাই, যেমন কোনো মানুষ হাস্যপ্রিয় হয়, বা কোনো মানুষ একটু বেশি চালাক হয়, বা কোনো মানুষ একটু কথা বলতে পছন্দ করে। এই গুণগুলো কিন্তু যাত্রার্থের অংশ নয় বা যাত্রার্থ থেকে নিঃসৃত হয় না, তবুও কিন্তু মানুষের মধ্যে উপস্থিত থাকে। এখন আমার যাত্রার্থের অংশ নয় বলেই যে আমি হাসবো না বা আমি হাস্যপ্রিয় হতে পারি না, বিষয়টা এমন নয়। তাই এই গুণগুলো হচ্ছে মানুষের অবান্তর লক্ষণ। তাই অবান্তর লক্ষণের উদাহরণ হিসেবে আমরা হাস্যপ্রিয়, জ্ঞানী, এসব বিভিন্ন পদ ব্যবহার করতে পারি। কিন্তু সংজ্ঞায় এসব কিচ্ছু দেওয়া যাবে না। সংজ্ঞায় কেবলমাত্র আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ ব্যবহার করতে হবে। আচ্ছা, তৃতীয় পার্থক্য হচ্ছে সংজ্ঞার মূল্য সব সময় সমান, আর বর্ণনার মূল্য কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। এখন আমি মানুষ পদে যেই সংজ্ঞা দিব, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি বা দুনিয়ার যে কোনো প্রান্তের একজন ব্যক্তিও কিন্তু মানুষের একই সংজ্ঞা দিবে। কেননা সংজ্ঞার নিয়ম আছে, এই নিয়ম ফলো করতে হবে। তাই সংজ্ঞার মর্যাদা বা মূল্য সব ক্ষেত্রেই সমান। হয় তোমার সংজ্ঞা শুদ্ধ বা যথার্থ হবে, অথবা তোমার সংজ্ঞা ভুল হবে। এখানে মাঝামাঝিতে যাওয়ার কোনো সুযোগ নাই, বা এটি একটি ভালো সংজ্ঞা, এটি একটু কম ভালো সংজ্ঞা, এরকম বলার সুযোগ নাই। সকল সংজ্ঞার মান সমান, কিন্তু বর্ণনার বিষয়টা আলাদা। আমরা এর উদাহরণ দেখতে পারি যে যারা একটু কম শিক্ষিত বা যাদের জ্ঞান একটু কম, তাদের বর্ণনা একরকম হবে, বা যারা আমরা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান থেকে আসি, সেই দৃষ্টিকোণ থেকে বর্ণনা আলাদা হবে। তো বর্ণনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তাহলে এর মূল্য নির্ধারণ কি করে হয়? যে বর্ণনায় যে পরিমাণ তথ্য দেওয়া হয়, সে তথ্যের যথার্থতার উপর ভিত্তি করে বর্ণনার মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ যার বর্ণনায় আমরা বেশি যৌক্তিকতা দেখতে পারবো, তার বর্ণনাটার মূল্য একটু বেশি, আর যার বর্ণনায় আমরা দেখবো যে যৌক্তিকতা কম, তার বর্ণনার মূল্যটা একটু কম। কিন্তু সংজ্ঞায় এই সুযোগটি নেই, সকলের সংজ্ঞার মূল্য যেটি সেটি কিন্তু সমান। এরপরে আসি, জাতিবাচক পদের ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া হয় আর বস্তুর ক্ষেত্রে বর্ণনা দেওয়া হয়। আচ্ছা, আমরা সংজ্ঞার ক্ষেত্রে দেখব যে কেবলমাত্র জাতিবাচক পদের সংজ্ঞা দেওয়া যাবে, অর্থাৎ কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কিন্তু সংজ্ঞা দেওয়া যাবে না। এটি আমরা সংজ্ঞার সীমাবদ্ধতার স্লাইডে গিয়ে দেখব। আপাতত শুধুমাত্র জাতিবাচক বা শ্রেণীবাচক পদের সংজ্ঞা দেওয়া যায়। আর বিশিষ্ট ব্যক্তি বা বস্তু যদি যায়, যেমন একটা কলম বা একটা ফুটবল, এগুলার আসলে সঠিক সংজ্ঞা দেওয়ার সুযোগ নেই। আমরা চাইলে সংজ্ঞা দিতে পারবো, কিন্তু সেটি যথার্থ হবে না। এগুলোর ক্ষেত্রে কেবল বর্ণনা প্রযোজ্য। বা একটা মানুষ সম্পর্কে আমরা কিন্তু সংজ্ঞা দিতে পারবো না। যেমন আমি আরজিতা, আমার কিন্তু কোনো সংজ্ঞা নেই, কিন্তু আমার বর্ণনা দেওয়া যাবে আমার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। এরপরে আসি, সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া আর বর্ণনা হচ্ছে একটি লৌকিক প্রক্রিয়া। এখন দেখি, সংজ্ঞা দিতে গেলে আমাদের একটি পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং বেশ ভালো ধারণা থাকতে হবে। সেই পদের আসন্নতম জাতি এবং তার যে সকল বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকলেই কেবলমাত্র আমরা সংজ্ঞা দিতে পারবো। অর্থাৎ এই বিষয়টির জন্য আমাদের জ্ঞান, দক্ষতা, বিশ্লেষণ ইত্যাদি প্রয়োজন। তাই এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। আর বর্ণনার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো পদ সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান বা বিশ্লেষণ এত কিছুর দরকার হয় না। আমি কোনো একটা বিষয় সম্পর্কে যতটুকু জানি, তার উপর ভিত্তি করে আমি একটি পদের বর্ণনা দিয়ে দিতে পারি। এটি বিভিন্ন লোক বা বিভিন্ন মানুষের ক্ষেত্রে আলাদা হয়, তাই এটি একটি লৌকিক প্রক্রিয়া। এরপরে একটি ভালো পার্থক্য আমরা দিতে পারি যে যাত্রার্থ আছে এমন পদ, অর্থাৎ যে সকল পদের যাত্রার্থ আছে, কেবল সে সকল পদেরই কিন্তু তুমি সংজ্ঞা দিতে পারবে। আমরা সংজ্ঞার শুরুতেই বলেছি, সংজ্ঞা হচ্ছে কোনো পদের যাত্রার্থের পূর্ণ বিশ্লেষণ। তাই যে পদের আসলে যাত্রার্থই নেই, সে পদের সংজ্ঞা দেওয়ার কিন্তু সুযোগ নেই। তাহলে সে সকল পদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সে সকল পদের আমরা বর্ণনা দিতে পারি। তাই এখন আলটিমেটলি এই যৌক্তিক সংজ্ঞার সম্পূর্ণ চ্যাপ্টারে আমরা পদের গুণ বা যাত্রার্থের দিকটি দেখব। তাই যদি কোনো পদের গুণ না থাকে বা যাত্রার্থ না থাকে, তার যৌক্তিক সংজ্ঞার কিন্তু কোনো প্রশ্নই আসে না।
এর পরবর্তীতে আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এই অধ্যায় থেকে সৃজনশীল বলি বা এমসিকিউ বলি এখানে কিন্তু এই যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী থেকেই আসে। আমাদের মাথায় রাখতে হবে যে যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী কিন্তু মূলত 5টা, আর এই নিয়মগুলো যদি আমরা ফলো না করি তাহলে আমাদের ভুল হবে। আর যুক্তিবিদ্যার ভাষায় ভুলগুলোকে বলে ফ্যালাসি বা অনুপপত্তি। যুক্তিবিদ্যার ভাষায় ভুলকে বলা হয় অনুপপত্তি বা ফ্যালাসি। তোমাদের এই বিভিন্ন নিয়ম থেকে উদ্দীপক দেওয়া থাকবে এবং এই উদ্দীপকগুলোতে একটি ভুল সংজ্ঞা দেওয়া থাকে সাধারণত, এবং তোমাকে বলা হয় যে এই সংজ্ঞাটা আসলে কি ভুল আছে এবং কত নাম্বার নিয়ম অনুসারে এই ভুলটা হয়। তো আমরা এখন নিয়মগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। এবং সৃজনশীল পরীক্ষায় অনেকের প্রশ্ন থাকে যে আচ্ছা নিয়মগুলো কি মুখস্থ করব? নিয়মগুলো খুব বড় নয়, আমরা মুখস্থ করলে সৃজনশীলে ভালো মার্ক পেতে পারি। যেমন আমরা সৃজনশীলে অ্যান্সার করার সময় শুরুতেই লিখতে পারি যে এই সংজ্ঞাটি 3 নম্বর নিয়ম লঙ্ঘন করার কারণে ভুল হয়েছে। তাই আমরা যদি পারি তাহলে সংজ্ঞাগুলো মানে নিয়মগুলো 1 লাইনের নিয়ম এগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো প্রথম নিয়মটা হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে তার পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, তার বেশিও নয় কমও নয়। অর্থাৎ আমরা যেই সংজ্ঞা দিচ্ছি সেই পদের আমরা কেবল যাত্রার্থ অর্থাৎ তার বিভেদক লক্ষণটা নিয়ে আলোচনা করব, তার অন্যান্য গুণ নিয়ে আমরা আলোচনা করব না। যদি আমরা কোনো পদের অতিরিক্ত গুণ উল্লেখ করি তার যাত্রার্থ অপেক্ষা, সেক্ষেত্রেও আমাদের সংজ্ঞাটি ভুল হবে। যদি আবার আমি কম গুণ উল্লেখ করি অর্থাৎ তার বিভেদক লক্ষণটাই আমরা না দিই তাহলেও কিন্তু সংজ্ঞা ভুল হবে। এখন এই যুক্তিবিদ্যা মানে যৌক্তিক সংজ্ঞার যে 5টি নিয়মের প্রথম নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি তাহলে 4টি অনুপপত্তি দেখা যায়। সর্বপ্রথম অনুপপত্তি হচ্ছে বাহুল্য সংজ্ঞা। আচ্ছা, বাহুল্য সংজ্ঞা কি? আমরা কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি যাত্রার্থ অপেক্ষা অতিরিক্ত গুণ উল্লেখ করি এবং সে গুণটি যদি হয় উপলক্ষণ তাহলে এটি হয় একটি বাহুল্য সংজ্ঞা। তাহলে বাহুল্য সংজ্ঞার ক্ষেত্রে আমাদের 2টি বিষয় মাথায় রাখতে হবে যে যখন আমরা বাহুল্য সংজ্ঞা দিব তখন আমরা একটি অতিরিক্ত গুণ উল্লেখ করব এবং সেই গুণটি হবে উপলক্ষণ। আমরা এর আগে দেখেছি বা এখন বলি আবার যে উপলক্ষণটা কি। আমরা বিধেয়ক চ্যাপ্টারে উপলক্ষণ সম্পর্কে ধারণা পাবো। উপলক্ষণ হচ্ছে কোনো পদের সেই গুণ যেটি যাত্রার্থের অংশ নয় কিন্তু যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেমন মানুষ একটি মরণশীল জীব, এখানে যে মরণশীলতা এই মরণশীল এই পদটি হচ্ছে মানুষ পদের বা যে কোনো পদের উপলক্ষণ। এটি পদের যাত্রার্থ নয় বা যাত্রার্থের অংশ নয় কিন্তু যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেমন এটি মানে বাস্তব ক্ষেত্রে যদি দেখি, আমি একজন মানুষ, আমার যাত্রার্থের অংশ কিন্তু মরণশীলতা নয় কিন্তু তবু আমাকে মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ এটি আমার যাত্রার্থের একটি অনিবার্য অংশ, অনিবার্যভাবে নিশ্চিত হয়। ঠিক তেমনই বিবেকবান, বুদ্ধিমান, ন্যায়বান, নীতিবান এগুলো হচ্ছে উপলক্ষণ। আর উপলক্ষণ 2 প্রকার, জাতিগত উপলক্ষণ, উপজাতিগত উপলক্ষণ। আচ্ছা, তো উপলক্ষণ মানে বাহুল্য সংজ্ঞা, বাহুল্য সংজ্ঞার উদাহরণে আমরা দিতে পারি যে মানুষ হয় মরণশীল জীব। এইখানে মরণশীল হচ্ছে মানুষ পদের উপলক্ষণ, তাই এটি একটি বাহুল্য সংজ্ঞা। এর পরীক্ষার সময় সৃজনশীলে তোমাদের অনেক ক্ষেত্রে উদ্দীপকে এরকম বিভিন্ন উদাহরণ দেওয়া থাকে যে মানুষ হয় ন্যায়বান জীব, বা মানুষ যেমন ক্ষুধা, পিপাসা এগুলো আমাদের উপজাতিগত উপলক্ষণ। অনেক ক্ষেত্রে এই ধরনের উদাহরণ দেওয়া থাকে যে মানুষ হয় ক্ষুধার্ত জীব বা এই ধরনের সংজ্ঞা দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে অনুপপত্তিটা কি হচ্ছে, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর এটি কোন নিয়ম লঙ্ঘন করছে? যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কেবলমাত্র যাত্রার্থের বর্ণনা দিতে হবে, যাত্রার্থের বেশিও নয় কমও নয়। এর পরবর্তীতে আমরা দেখব আপত্তিক সংজ্ঞা। যদি কোনো সংজ্ঞায় উল্লেখিত গুণটি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে সেটি হয় আপত্তিক সংজ্ঞা। এখন অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে কি বোঝায়? আমরা এর আগের স্লাইডে দেখেছি যে অবান্তর লক্ষণ হলো যাত্রার্থের অংশ নয়, যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিতও হয় না, কিন্তু মানে মানুষের সেই পদের মধ্যে বা জীবের মধ্যে সেই গুণটি তবু উপস্থিত থাকে। সেক্ষেত্রে যেমন এর উদাহরণে দেখি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। আমরা মানুষের 2টি পা থাকে অর্থাৎ মানুষ দ্বিপদ জীব। আর অবিচ্ছেদ্য বলতে এখানে বোঝানো হয়েছে যে একটি জাতির
যে অবান্তর লক্ষণটা আছে সেই জাতির সকল জীবের উপর বা সেই জাতির সকল পদের উপর ক্ষেত্রে এটি প্রযোজ্য। যেমন আমরা মানুষ মানে কিছু ব্যতিক্রম ছাড়া, মানে যারা অসুস্থ বা যারা প্রতিবন্ধী সেই হিসাব বাদ দিয়ে সাধারণত মানুষ দ্বিপদ জীব, অর্থাৎ সকল মানুষের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য। তাহলে এখানে যে দ্বিপদ জীব, এই দ্বিপদটা হচ্ছে মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বা জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আচ্ছা, তাহলে অবান্তর লক্ষণ আপতিক সংজ্ঞা উল্লেখ করার ক্ষেত্রে আমাদের তাহলে মাথায় দুইটি বিষয় রাখতে হচ্ছে যে আপতিক সংজ্ঞায় একটি অতিরিক্ত গুণ থাকবে এবং সেই অতিরিক্ত গুণটি হবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন আরেকটি উদাহরণ হতে পারে যে মানুষ হয় লেজবিহীন জীব। এইখানে যে লেজবিহীন কথাটা, কোনো মানুষেরই কিন্তু আসলে লেজ নেই, অর্থাৎ এই লেজবিহীন যে পদটা আছে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে সকল মানুষের জন্য প্রযোজ্য। তাই এটি মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর আমরা যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী দেখেছি যে যৌক্তিক সংজ্ঞায় কেবলমাত্র যাথার্থ উল্লেখ করতে হবে, অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করলে সেটি হবে অনুপপত্তি। আর এই অনুপপত্তিটির নাম হবে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপরে দেখি অব্যাপক সংজ্ঞা। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ থাকে এবং সেই অতিরিক্ত গুণটি যদি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে সেটি হবে অব্যাপক সংজ্ঞা। বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে কি বোঝায়? যেটি একটি পদের বা একটি জাতির অন্তর্গত সকল উপজাতির জন্য প্রযোজ্য হয় না। যেমন উদাহরণে আমরা যদি দেখি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব। এই ফর্সা জীব কথাটি যদি আমরা আশেপাশে তাকিয়ে দেখি যে আমরা সব মানুষ কি ফর্সা না, কেউ হয়তো একটু কালো, কেউ হয়তো একটু ব্রাউন, যাই হোক মানুষের এই যে স্কিন টোন এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, অর্থাৎ এটি সকল মানুষের, এই ফর্সা কথাটি সকল মানুষের জন্য প্রযোজ্য নয়। তাই জন্য এটি হচ্ছে একটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন আমরা আবার বলতে পারি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত জীব। আমরা সকল মানুষ কি শিক্ষিত? এই শিক্ষার গুণটি কি সকল মানুষের উপর প্রযোজ্য? পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে, অনেক জাতি আছে যারা বর্বর এবং অশিক্ষিত, যারা শিক্ষার আলো পায় না। এক্ষেত্রে এই কথাটি কিন্তু সকলের উপর প্রযোজ্য হচ্ছে না। তাই এগুলো হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর যৌক্তিক সংজ্ঞায় আমরা অতিরিক্ত গুণ হিসেবে যখন বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যোগ করব তখন সেটি হবে অব্যাপক সংজ্ঞা। এরপরে আসি অতিব্যাপক সংজ্ঞা নিয়ে। আচ্ছা, এই দুইটা সংজ্ঞার নাম নিয়ে আমাদের মধ্যে আসলে একটু কনফিউশন তৈরি হয় যে এখানে বলা আছে অতিব্যাপক সংজ্ঞা, কিন্তু যখন আমরা সংজ্ঞায় দেখব যে সংজ্ঞায় যথার্থ যাত্রার্থ থেকে কম গুণ উল্লেখ থাকবে। যদিও আমাদের এই অনুপপত্তির নাম অতি ব্যাপক সংজ্ঞা, কিন্তু মনে রাখতে হবে যে এইখানে যাত্রার্থ থেকে কম গুণ উল্লেখ আছে, বেশি নেই। অর্থাৎ প্রথম নিয়মের অধীনে যে তিনটি অনুপপত্তি হয় তার মধ্যে তিনটি গুণে আমরা অতিরিক্ত গুণ পাবো, মানে তিনটি সংজ্ঞায় আমরা অতিরিক্ত গুণ পাবো, বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞা। এই তিনটি সংজ্ঞায় আমরা অতিরিক্ত গুণ পাবো। কেবলমাত্র 4 নম্বর অনুপপত্তিতে বা 4 নম্বর সংজ্ঞায় আমরা যাত্রার্থ অপেক্ষা কম গুণ উল্লেখ পাবো। যেমন মানুষ হয় একটি জীব। এখন মানুষ যে একটি জীব, এর মধ্যে কিন্তু বিভেদক লক্ষণটা নাই, মানুষের যাত্রার্থটা উল্লেখ নাই। মানুষও একটা জীব, গরুও একটা জীব। তাহলে মানুষ আর গরুর মধ্যে আমরা তফাৎ করব কি করে? ওই যে আমাদের মানুষের বিভেদক লক্ষণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে এখানে যেহেতু আমরা এই যে মানুষের বিভেদক লক্ষণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন দিইনি, অর্থাৎ এখানে যাত্রার্থ অপেক্ষা কম গুণ উল্লেখ আছে, তাই এটি একটি অতিব্যাপক সংজ্ঞা। যে কোনো পদে যদি আমরা বিভেদক লক্ষণটা বাদ দিই তাহলে আমরা কিন্তু সেটি অব্যাপক সংজ্ঞা হতে পারে। যেমন ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলে ফেলি যে ত্রিভুজ হয় সমতল ক্ষেত্র। এখন চতুর্ভুজের সমতল ক্ষেত্র, পঞ্চভুজের সমতল ক্ষেত্র, আরও অনেক জ্যামিতিক আকৃতি আছে যারা সমতল ক্ষেত্র। এক্ষেত্রে ত্রিভুজ আর বাকিগুলোর মধ্যে ডিফারেন্স কোথায়? 3 বাহু বিশিষ্ট। এই গুণটি যদি আমরা উল্লেখ না করি তাহলে সেটি হবে অতিব্যাপক সংজ্ঞা। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় নিয়ম। আচ্ছা, আমরা যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে যে পদের সংজ্ঞা দিব সেই পদটি
অত্যন্ত স্পষ্ট হতে হবে। অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক ভাষা বা দুর্বোধ্য শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। এখন তোমাদের মনে আসলে প্রশ্ন হতে পারে যে রূপক এই বিষয়টা কি? রূপক বলতে সাধারণত তুলনা বোঝায় বা অবাস্তব তুলনা বোঝায়। হ্যাঁ, যেমন এর উদাহরণে আমরা রূপক সংজ্ঞা শুরুতেই দেখবো যে মানুষের সৃষ্টির মুকুট। মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব এটি বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে মানুষ হলো সৃষ্টির মুকুট। এখন এটি তো মানুষ পদের আসলে সংজ্ঞা না। সৃষ্টির মুকুট কি মানুষের বিভেদক লক্ষণ বা আসন্নতম জাতি বা মানুষের জাত্যার্থ না। এখানে আমরা একটি রূপক শব্দ ব্যবহার করেছি, তাই ভ্রান্তি হয়েছে। আচ্ছা, যুক্তিবিদ্যার আমরা যেমন দেখলাম যে প্রথম নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমরা 4টি অনুপপত্তি পাবো। যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি তবে 2টি অনুপপত্তি পাবো। কি কি অনুপপত্তি পাবো? রূপক সংজ্ঞা অনুপপত্তি এবং দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। রূপক সংজ্ঞা নিয়ে আমরা বললাম যে কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে যদি আমরা রূপক ভাষা ব্যবহার করে থাকি। এর আরেকটি উদাহরণ হতে পারে যে সিংহ হয় পশুরাজ। আমরা সবাই জানি যে সিংহকে বনের রাজা বলা হয়। এখন এটি সিংহ মানে সিংহ যে পদটি এটি কিন্তু জাত্যার্থ না। এখানে সিংহ পদের বিভেদক লক্ষণও উল্লেখ নেই, আসন্নতম জাতীয় উল্লেখ নেই। এখানে কেবল একটি রূপক শব্দ পশুরাজ ব্যবহার করা হয়েছে। আর যখন আমরা যদি রূপক মানে সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে যদি রূপক ভাষা ব্যবহার করি তাহলে কি অনুপপত্তি দেখা দেয়? রূপক সংজ্ঞা অনুপপত্তি। রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে যখন আমরা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করি। আমরা প্রতিটি নিয়ম এবং অনুপপত্তি পড়ার সময় খেয়াল রাখবো যে কোন অনুপপত্তিটা কোন নিয়ম লঙ্ঘন করার কারণে হচ্ছে। আচ্ছা, এরপরে আসবো আমরা দুর্বোধ্য সংজ্ঞায়। কোনো পদের সংজ্ঞায় আমরা সহজ সংজ্ঞার উদ্দেশ্যই হচ্ছে কোনো পদ সম্পর্কে আমার স্পষ্ট ধারণা দেওয়া। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো পদ সম্পর্কে যখন সংজ্ঞা দিব, কোনো ব্যক্তি যদি সেই পদ সম্পর্কে নাও জানে তার একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। এখন এই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা সেটিকে স্পষ্ট করার পরিবর্তে আরও জটিল ভাষা ব্যবহার করি, যে মানুষটির সামনে আছে সে তো অর্থ বুঝবে না, উপরন্তু তার উপর তার মনে আরও কিছু প্রশ্ন তৈরি হয়ে যাবে। তাই এটি কিন্তু যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য নয়। তাহলে আমাদের কি করতে হবে? যৌক্তিক সংজ্ঞায় সবসময় সহজ সরল বোধগম্য ভাষা ব্যবহার করতে হবে। আমরা বোধগম্য ভাষা ব্যবহার না করে যদি আমাদের শব্দের দক্ষতা দেখাতে দুর্বোধ্য ভাষা বা অপ্রচলিত ভাষা ব্যবহার করি তাহলে এখানে অনুপপত্তি ঘটবে এবং এই অনুপপত্তিটির নাম হবে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এর উদাহরণ হিসেবে দেখা যায় বটবৃক্ষ হচ্ছে জুটাজুট লাঞ্ছিত সবিতা তাপ নিরোধক মহাস্থবির পাদক। এখন এই সংজ্ঞাটার মধ্যে প্রায় সব শব্দই বা অনেক শব্দই আমাদের না জানা। এই শব্দটি যদি আমরা কোনো সাধারণ মানুষকে এই সংজ্ঞাটা বলতে যাই, মানুষ আসলে বুঝবে না, তাকায় থাকবে। কেন? এই শব্দগুলো আমাদের প্রচলিত শব্দ নয়, এগুলো দুর্বোধ্য শব্দ। সংজ্ঞায় আমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারবো না। এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে বট গাছ আছে, সেই বট গাছটা হচ্ছে যে অনেক শাখা প্রশাখা জড়িত, মানে সূর্যের তাপ, সবিতা তাপ অর্থাৎ সূর্যের তাপ যে আটকায় এরকম একটা বিশাল পাদপ বা গাছ, মানে স্থায়ী গাছ। গাছ তো আর অস্থায়ী না, স্থায়ী। তো মূল কথা হচ্ছে যে বট গাছ একটা হলো গাছ যেটা রোদ আটকায় এবং যার অনেক শাখা প্রশাখা আছে। এখন এই বিষয়টা বোঝানোর জন্য যদি আমরা এতগুলো দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে আমাদের সংজ্ঞায় কিন্তু ভুল দেখা যাবে বা অনুপপত্তি দেখা যাবে এবং এই অনুপপত্তির নাম হবে দুর্বোধ্য সংজ্ঞা। এর আরেকটি উদাহরণ হতে পারে, তুমি যদি তোমার বন্ধুকে মানে দুর্বোধ্য ভাষার উদাহরণ হিসেবে দেখাচ্ছে, তুমি যদি তোমার বন্ধুকে এইভাবে বলো যে বন্ধু তুমি আমার জন্য সেই বটবৃক্ষ মহাস্থবির পাদপের নিচে সবিতা তাপ নিরোধক স্থানে দাঁড়িয়েও, তোমার বন্ধু কিন্তু কিছুই বুঝবে না। ঠিক সংজ্ঞার ক্ষেত্রেও তাই। সংজ্ঞা যদি বোধগম্যই না হয় সংজ্ঞার উদ্দেশ্য কিন্তু পূরণ হয় না। আর যখন সংজ্ঞার উদ্দেশ্য পূরণ হয় না তখন সংজ্ঞার মধ্যে ফ্যালাসি বা অনুপপত্তি দেখা দিবে। এরপরে আসি যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম নিয়ে। আচ্ছা, এই নিয়মটা তুলনামূলক সহজ। এটার মূল কথা হচ্ছে যে আমরা যে পদের সংজ্ঞা দিব সেই পদের আসলে সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। আমরা যে অর্থাৎ সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ যদি আমরা ব্যবহার করি তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এখানে আমরা দিয়েছি যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। এখন মানুষও যা, মনুষ্যও তাই। এই সংজ্ঞা দেওয়ার ফলে আমাদের মনের মধ্যে কোনো দ্বিধা দূর হলো না। আমরা মানুষকে যদি মনুষ্যই বলি তাহলে আমাদের যৌক্তিক সংজ্ঞার কিন্তু কোনো মানে হয় না। এই ক্ষেত্রে তাহলে আমাদের কি বলতে হবে? যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এর আরো উদাহরণ হতে পারে, যেমন গাছ হয় বৃক্ষ। এখন আমরা জানি গাছও যা, বৃক্ষও তাই। এর মাধ্যমে গাছের কিন্তু আমরা কোনো সংজ্ঞা পাইলাম না, আমরা পাইলাম যে গাছের একটা
প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এখন প্রতিশব্দ বা সমার্থক শব্দ পাওয়া কিন্তু মানে আমাদের যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য নয়। আর এই যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম যদি আমরা লঙ্ঘন করি তাহলে কেবলমাত্র একটি অনুপপত্তি ঘটে, যে অনুপপত্তিটির নাম হচ্ছে চক্রক সংজ্ঞা অনুপপত্তি। অর্থাৎ কোনো যৌক্তিক সংখ্যায় যদি আমরা সঙ্গেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করি তাহলে কোন অনুপপত্তি ঘটবে? চক্রক সংজ্ঞা অনুপপত্তি। এই মানে পরীক্ষায় বা সৃজনশীল প্রশ্নে এই চক্রক সংজ্ঞা থেকে অনেক প্রশ্ন দেওয়া থাকে। এক্ষেত্রে আমরা কোনো যদি শব্দে মানে কোনো ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে যে যেসব শব্দের প্রতিশব্দ আমরা জানি, তাও যদি না জানি আমরা একটু বেশি বেশি উদাহরণগুলো খেয়াল করে যাব বই থেকে, তাহলে কোনো প্রতিশব্দ যদি আমাদের জানা নাও থাকে তবুও আমরা বুঝতে পারবো যে না, এটি আসলে চক্রক সংজ্ঞাকেই বোঝাচ্ছে। এরপরে আসি যে নর্থক সংজ্ঞা অনুপপত্তি নিয়ে। এটির মূল কথা হচ্ছে যে কোনো পদের আমরা যখন মানে সদর্থক সংজ্ঞা দেওয়া পসিবল, যে আমরা এই পদটির সদর্থকভাবে সংজ্ঞা দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের নর্থক শব্দ ব্যবহার করা যাবে না। যেমন এর উদাহরণটি দেখি, পাপ নয় পুণ্য। এখন পাপ নয় পুণ্য, এটি দ্বারা পাপ কি বা পাপের সংজ্ঞা কি এটি কিন্তু আমরা জানতে বা বুঝতে পারছি না। অথবা আরও বলা যেতে পারে যে অন্ধকার হয় আলোর অনুপস্থিতি। এখন অন্ধকার আলোর অনুপস্থিতি সেটা আমরা বুঝতেছি, কিন্তু অন্ধকারটা কি এইটি বোঝানোর জন্য যে যাত্রার্থ থাকার কথা বা বিভেদক লক্ষণ থাকার কথা সেটি কিন্তু এই নর্থক সংজ্ঞায় থাকে না। তাই নর্থক সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি মানে সদর্থক শব্দ ব্যবহার না করে এই নর্থক ভাষা ব্যবহার করি বা অনুপস্থিত বা পাপ নয় পুণ্য, এই নয় অনুপস্থিত এ ধরনের শব্দ ব্যবহার করি তাহলে আমাদের সংজ্ঞা ভ্রান্ত হবে। আর এই ভ্রান্তির নাম বা এই অনুপপত্তির নাম হবে নর্থক সংজ্ঞা জনিত অনুপপত্তি। এটি আমাদের 4 নম্বর নিয়মের অধীনে। তাই পরীক্ষার প্রশ্নে যদি কখনো লেখা থাকে এভাবে যে শিক্ষা নয় অজ্ঞতা, সেক্ষেত্রে এটি কোন নিয়মের অধীনে পড়ে? চতুর্থ নিয়মের। আর চতুর্থ নিয়মের অধীনে যে অনুপপত্তি ঘটে সেটি হচ্ছে নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, এরপরে দেখব আমরা যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তর হতে হবে। আচ্ছা, এই যৌক্তিক সংজ্ঞা যে পঞ্চম নিয়মটা, এটার নিয়মটা একটু জটিল, আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে বলেছে যে সংজ্ঞার্থ পদ আর সংজ্ঞেয় পদ সহজভাবে রূপান্তরযোগ্য হইতে হবে। এর বেসিক কনসেপ্ট বা এক লাইনে যদি আমি বোঝানোর চেষ্টা করি সেটি হবে সংজ্ঞেয় পদ সমান সংজ্ঞার্থ। এটি বলতে আমি এটি দ্বারা বোঝাতে চেয়েছি যে আমরা যখন যৌক্তিক সংজ্ঞা দিব তখন আমার সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ আর সংজ্ঞার্থ যেটি সেটির দুইটির ব্যক্তার্থ সমান হইতে হবে, অর্থাৎ যে সংখ্যার দিকটা এটি সমান হতে হবে। কোনো ক্ষেত্রে যদি দেখি যে আমার সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ বেশি হয়ে যাচ্ছে, সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ কম হয়ে যাচ্ছে, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। আবার যদি সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ কম হয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যুক্তিটি ভ্রান্ত হবে। যেমন এর ক্ষেত্রে দুইটি অনুপপত্তি দেখা যায়। যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার যে পঞ্চম নিয়ম, এই রূপান্তরযোগ্য হওয়ার নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে দুইটি অনুপপত্তি ঘটতে পারে। একটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা আর একটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা। এখানে বলা আছে যে কোনো পদের সংজ্ঞায় যদি সংজ্ঞার্থ সংজ্ঞেয় অপেক্ষা বেশি হয়। আচ্ছা, এটি ভালোভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন মানুষ হয় মেরুদণ্ডী জীব। আচ্ছা, এখানে দেখি মানুষ হয় মেরুদণ্ডী জীব, এখানে মানুষ পদটা কি আমাদের সংজ্ঞেয়, কেননা আমরা মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি। আর মেরুদণ্ডী জীব এটি হচ্ছে আমাদের সংজ্ঞার্থ। মানুষ পদ সম্পর্কে আমরা যা বলছি সেটি সংজ্ঞার্থ। এখন খেয়াল করে দেখি যে পৃথিবীতে মেরুদণ্ডী জীব কত, অনেক। মানুষ ব্যতীতও কিন্তু মেরুদণ্ডী জীব আছে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল সেন্সে দেখব যে মানুষ পদে মানে মানুষের যত সংখ্যা বা মানুষের ব্যক্তার্থ অপেক্ষা এই মেরুদণ্ডী জীবের ব্যক্তার্থ কিন্তু অনেকটা বেশি পৃথিবীতে। কেননা পৃথিবীতে মানে মানুষ ব্যতীত অনেক মেরুদণ্ডী জীব আছে। তাই এটি দেখে আমরা মানুষ সংজ্ঞেয় আর মেরুদণ্ডী জীব এটি হচ্ছে সংজ্ঞার্থ। এখানে আমরা খেয়াল করি যে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ কিন্তু আমাদের যে সংজ্ঞেয় পদ অপেক্ষা বেশি। এটি সহজে মনে রাখার জন্য আমরা এভাবে দিতে পারি যে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সংজ্ঞা অপেক্ষা বেশি। যখন এরূপ হবে তখন আমরা এটি হবে অতিব্যাপক সংজ্ঞা।
এটি পাশে লিখে দিই যে সঙ্গেয় পদের ব্যক্তার্থ অপেক্ষা যখন সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ বেশি হবে তখন এটি হবে অতিব্যাপক সংজ্ঞা। এবার আসি অব্যাপক সংজ্ঞা নিয়ে। যখন আমরা যে পদটির সংজ্ঞা দিব মানে সঙ্গেয় পদ সম্পর্কে, অর্থাৎ সঙ্গেয় পদের ব্যক্তার্থ যদি সংজ্ঞার্থ অপেক্ষা মানে বেশি হয়ে যায় তখন এটি হবে অব্যাপক সংজ্ঞা। উদাহরণের মাধ্যমে বুঝে সহজে বুঝতে পারবো যে মানুষ হয়, এটি হচ্ছে আমাদের সঙ্গেয় পদ, আর এই যে সভ্যজীব এটি হচ্ছে আমাদের সংজ্ঞার্থ। আচ্ছা, এখানে এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা যারা মানুষ আছি সব মানুষই কি সভ্য? যদিও সভ্যতার অনেক মানদণ্ড আছে, তবে সাধারণ সেন্সে চিন্তা করি যে এখনো অনেক বর্বর জাতি আছে বা পৃথিবীর অনেক অঞ্চল আছে যেখানে সভ্যতার আলো বাতাস পৌঁছায় নাই। অনেক শিক্ষিত মানুষের ক্ষেত্রেও কিন্তু আমরা সভ্যতার অনুপস্থিতি দেখি। তাহলে ইন নর্মাল সেন্স যে মানুষের যে ব্যক্তার্থ বা মানুষের যে সংখ্যা সেটি সভ্য জীব অপেক্ষা অনেক বেশি। মানুষের অর্থাৎ মানুষের ব্যক্তার্থ বা সঙ্গেয় পদের ব্যক্তার্থ সংজ্ঞার্থ অপেক্ষা বেশি। যখন সঙ্গেয় পদের ব্যক্তার্থ সংজ্ঞার্থ অপেক্ষা বেশি হবে বা এই সংজ্ঞার্থ সঙ্গেয় অপেক্ষা কম হবে তখন সেটি হবে অব্যাপক সংজ্ঞা। এটি বোঝার জন্য জাস্ট সিম্পলি এই ইকুয়েশনটা আমরা মাথায় রাখবো, তাহলে বুঝতে পারবো। আমাদের প্রশ্নে যে সংজ্ঞা দিবে সেখানে আমরা সুন্দরভাবে মানে দেখবো যে কোনটি সঙ্গেয় পদ এবং কোনটি সংজ্ঞার্থ পদ, তারপর আমরা দুইটার ব্যক্তার্থ তুলনা করে দেখব। তারপরে দেখবো যদি সঙ্গেয় পদ অপেক্ষা সংজ্ঞার্থের ব্যক্তার্থটা বেশি হয়ে যায় তাহলে সেটা আমরা দিব অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর যদি সঙ্গেয় পদের ব্যক্তার্থটা সংজ্ঞার্থ অপেক্ষা বেশি হয়ে যায় তখন আমরা দিব অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে যুক্তিবিদ্যার এই পঞ্চম নিয়মটা যদি আমরা ভঙ্গ করি তাহলে আমরা অনুপপত্তি দেখতে পারবো কয়টা? দুইটা, অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি আর অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। আচ্ছা, যেহেতু মানে যৌক্তিক সংজ্ঞার আমাদের 5টি নিয়মই পড়া হয়ে গেছে, এখন আমরা চলো যে সবগুলো অনুপপত্তি একটু রিক্যাপ করে যাব। আচ্ছা, প্রথম নিয়মের অধীনে সর্বপ্রথম যে অনুপপত্তিটি ছিল সেটি হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখানে আমরা দেখেছি যে একটি অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে এবং সেই অতিরিক্ত গুণটি হবে উপলক্ষণ। এরপরে 1 নাম্বার নিয়মেরই, আচ্ছা এটা লিখে রাখি যে এটা 1 নাম্বার নিয়মের অধীনে কিন্তু টোটাল 4টা অনুপপত্তি হয়। যে 4টা অনুপপত্তি আমরা একটু রিভিশন দিয়ে নিচ্ছি। 2 নাম্বারে হচ্ছে বাহুল্য সংজ্ঞার পরে আপতিক সংজ্ঞা। এইখানেও আমরা দেখেছি যে অতিরিক্ত গুণ থাকবে এবং সেই অতিরিক্ত গুণটি হবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যেমন মানুষের মরণশীল জীব। এগুলোর বই থেকে আমরা বেশি বেশি উদাহরণ পড়ার চেষ্টা করলে আমরা আসলে পরীক্ষায় কমন পেয়ে যাব। 3 নম্বরে আমরা পড়েছি অব্যাপক সংজ্ঞা। এইখানে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ থাকবে অতিরিক্ত গুণ হিসাবে। আর চতুর্থ, যার নামটা একটু ট্রিকি ছিল, যে যদিও নাম অতিব্যাপক তবু এখানে যাত্রার্থ অপেক্ষা কম গুণ থাকবে। যেমন মানুষ হয় জীব। আচ্ছা, এটি হচ্ছে আমাদের প্রথম নিয়ম। প্রথম নিয়মের যে 4টা অনুপপত্তি হয় সেটি। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় নিয়মের অধীনে কি কি অনুপপত্তি হয়। দ্বিতীয় নিয়মের অধীনে 2টি অনুপপত্তি হয়। একটি হচ্ছে রূপক সংজ্ঞা অনুপপত্তি আর আরেকটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। রূপকে আমরা দেখেছি যে একটা অবাস্তব তুলনা বা কিছুটা সাহিত্যিক ভাষার প্রয়োগ যেটা থাকে। রূপক আমরা কোথায় মূলত সাহিত্যে ব্যবহার করি, যুক্তিবিদ্যায় আসলে এটি ব্যবহার করার কোনো সুযোগ নাই। আর দুর্বোধ্য ভাষা হচ্ছে যে ভাষাগুলো আমরা সহজে বুঝি না বা আমাদের প্রচলিত ভাষার মধ্যে পড়ে না সেসব। 3 নাম্বার নিয়মে আমরা দেখেছি চক্রক সংজ্ঞা। 3 নাম্বার নিয়মের ক্ষেত্রে কেবল একটি মাত্রই অনুপপত্তি হয়, সেটি হচ্ছে চক্রক সংজ্ঞা। আর চক্রক সংজ্ঞার ক্ষেত্রে আমরা সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো সংজ্ঞায় যদি আমরা কোনো পদের সমার্থক শব্দ ব্যবহার করি সেটি হবে চক্রক সংজ্ঞা। আর 4 নাম্বার নিয়মে আমরা দেখেছি যে সদর্থক সম্ভব হলে নর্থক ভাষা বা নর্থক শব্দ ব্যবহার করা যাবে না।
যদি আমরা নর্থক শব্দ ব্যবহার করি তাহলে সেটি হবে নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি, যেটি 4 নাম্বার নিয়মকে লঙ্ঘন করে। আর এরপরে আসি 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়ম লঙ্ঘন করার ফলে দুইটা অনুপপত্তি হয়, সেটাই হচ্ছে অতি ব্যাপক, অর্থাৎ যখন সঙ্গেয় পদ অপেক্ষা সংজ্ঞার্থের ব্যক্তার্থ বেশি হয়ে যায়, যেমন মানুষের মেরুদণ্ডী জীব। আর অব্যাপক যখন আমরা পড়ব তখন সঙ্গেয় পদের ব্যক্তার্থ সংজ্ঞার্থ অপেক্ষা বেশি হবে। আমরা এই দুইটি ইকুয়েশনের মাধ্যমে বা দুইটি তুলনার মাধ্যমে আসলে মনে রাখতে পারি। আচ্ছা, আশা করি আমরা যৌক্তিক সংজ্ঞার যেই নিয়মাবলী ছিল এবং নিয়মাবলী সম্পর্কিত যে অনুপপত্তিগুলো ছিল আমরা বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংজ্ঞায় এমন কিছু শব্দ ব্যবহার করা হয় বা এমন পদ ব্যবহার করা হয় যেটা আসলে আমরা জানিই না। এখন যে পদ সম্পর্কে আমাদের জানা নেই সেই পদ সম্পর্কে আসলে সংজ্ঞা দেওয়াটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, বা সেই সংজ্ঞায় আসলে কোন ত্রুটি দেখা দিয়েছে সেটা আমরা আসলে বুঝতে পারি না। এমন ক্ষেত্রে আমার একটি সংজ্ঞা এমন মনে হয়েছিল, সেটি গ্লোসিয়ার হয় বরফ গলা নদী। গ্লোসিয়ার হয় বরফ গলা নদী। এখন প্রথমবার আমি পড়ার সময় ভেবেছিলাম আসলে গ্লোসিয়ারটা কি। মূলত গ্লোসিয়ার বলতেই বোঝায় যে বরফ জমা বা বরফের পানি গলে যে নদী সৃষ্টি হয় সেটি হচ্ছে গ্লোসিয়ার। হ্যাঁ, এটার মানে বা সমার্থক শব্দ হিসেবে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে, বা নদীর নাম হিসেবে এটি ব্যবহৃত হয়। এটি আমার জানা ছিল না, তাই আমার অসুবিধা হয়েছিল। কিন্তু যখন আমরা জেনে যাব তখন আসলে বুঝতে পারবো যে যেহেতু দুইটা সমার্থক শব্দ হিসেবেই আমরা ব্যবহার করছি, তাই এটা হচ্ছে চক্রক সংজ্ঞা। আর চক্রক সংজ্ঞা অনুপপত্তি হয় 3 নাম্বার নিয়ম লঙ্ঘন করলে। তাহলে এটা আসলে বোঝার উপায় কি? এক্ষেত্রে আমাদের যে বই আছে বা বিভিন্ন সহায়ক বই আছে সেগুলোতে প্রচুর পরিমাণে উদাহরণ আমরা দেখতে পারবো, সৃজনশীল, এমসিকিউ সবগুলোতে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন বেশি বেশি উদাহরণ পড়বো তখন আমাদের ধারণা বৃদ্ধি পাবে এবং আমাদের শব্দ ভাণ্ডারটা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আমরা সহজভাবে সব প্রশ্নের উত্তর করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে নতুন নতুন কিছু শব্দ অজানা ছিল, সেগুলো আমরা জানতে পারবো এবং সেটি সুন্দরভাবে উত্তর করতে পারবো। তাই এক্ষেত্রে মানে পারার বা ভালো করার একটা উপায় হলো বেশি বেশি অনুশীলন। আচ্ছা, এরপরে দেখব যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। আচ্ছা, শুরুতে আমরা বলেছিলাম যে আসলে যৌক্তিক সংজ্ঞা দিয়ে মানে আমি আদ্রিতা, এই আদ্রিতার আসলে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, বর্ণনা দেওয়া সম্ভব। চলো জেনে নিই যে আসলে কেন। আমরা আসলে সকল পদে কিন্তু সংজ্ঞা দিতে পারবো না। এই সকল পদে যে সংজ্ঞা না দিতে পারা যে ব্যর্থতা, এটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা এই টপিকটা বলতে বোঝায় যে যৌক্তিক সংজ্ঞা দ্বারা আসলে কোন কোন পদের আমরা সংজ্ঞা দিতে পারি না সেইটি। পরীক্ষায় অনেক সময় দেওয়া হয় খতে সাধারণত যে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা কি বা নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন, এরকম। চলো আমরা দেখি যে যৌক্তিক সংজ্ঞা আসলে সীমাবদ্ধতা কয় কয় ক্ষেত্রে আছে বা কি কি ক্ষেত্রে আছে। টোটাল 6টা সেক্টরে বা 6টা ক্ষেত্রে আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে পারবো না। কি কি? বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। আচ্ছা, আমরা যৌক্তিক সংজ্ঞার যে নিয়মাবলী পড়েছি, মানে নিয়মাবলীর পূর্বে যে যৌক্তিক সংজ্ঞা গঠন করার যে মূল কৌশল সেটিতেই আমরা উল্লেখ করেছি যে যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদের জাত্যর্থ উল্লেখ করতে হবে এবং তার বিভেদক লক্ষণ আর আসন্নতম জাতি উল্লেখ করতে হবে। যুক্তিবিদ্যার প্রথম পত্রে আমরা যে পরফিরির ছক দেখেছি সেখানে আমরা বৃহত্তম জাতি দিয়েছি দ্রব্য। এখন কথা হচ্ছে এই দ্রব্যটাই বৃহত্তম জাতি। দ্রব্যকে তুমি আর অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করতে পারবে না। যেহেতু এর উপরে বা এর চেয়ে বড় কোনো জাতি নাই, তাই এর আর আসন্নতম জাতি নাই। আর যেহেতু আসন্নতম জাতি নেই, তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞায় দিতে পারবো না। তাই যৌক্তিক সংজ্ঞায় বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। খ নম্বর প্রশ্নে তোমাদের দিয়ে দিতে পারে যে দ্রব্যপত্রের সংজ্ঞা কেন দেওয়া যায় না বা দ্রব্যপত্রের সংজ্ঞা দাও। সেক্ষেত্রে তুমি উত্তর দিবে যে দ্রব্যপত্রের সংজ্ঞা দেওয়া যায় না, কেননা যৌক্তিক সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আসন্নতম জাতি উল্লেখ করতে হয়। দ্রব্য নিজেই সর্ববৃহৎ জাতি বা বৃহত্তম জাতি হওয়ার কারণে একে আর অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না। এই কারণে দ্রব্যপত্রের যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয়। এর পরবর্তীতে নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না।
আমাদের প্রতিটি মানুষের নাম আছে। এই নামবাচক পদগুলোর আসলে যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয়। প্রশ্ন হতে পারে কেন? আমি আদ্রিতা বা কেউ সামিরা, রফিক, শফিক যাই হোক, এই নামগুলো আসলে আমাদের মানে গুণের প্রকাশ করে না। এটি আমাদের আসলে চেনার একটা উপায় বা আমরা আমাদেরকে মানে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু এই আমি যে আদ্রিতা, এই আদ্রিতার কি নিজস্ব কোনো বৈশিষ্ট্য বা নিজস্ব কোনো গুণ আছে? না। আমি মানুষটা আমার গুণের মাধ্যমে পরিচিত হই বা যে কেউ তাই হই। নাম হলো নিছক চিহ্নবাচক পদ। হ্যাঁ, নাম বেসিক্যালি একটা চিহ্নবাচক পদ, একজনকে চেনার উপায়। আর সেজন্য এর কোনো গুণ নাই বা এর কোনো নির্দিষ্ট জাত্যার্থ নাই বা বিভেদক লক্ষণ নাই। যেহেতু এসব নাই, তাই নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। পাশে পাশে আমি উদাহরণগুলো দিয়ে রাখি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এরপরে 3 নম্বরের নিয়ম দেখবে, একক ব্যক্তি বা বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। যুক্তিবিদ্যার সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্যের সময় আমরা দেখেছি যে সংজ্ঞা কেবল জাতিবাচক পদের দেওয়া যায়, আর বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমরা একক পদ বা বস্তু নিতে পারি। এবং প্রশ্ন হতে পারে কেন? এই ক্ষেত্রেও বিষয়টা একই রকম, যে আমাকে একটি জাতির অন্তর্ভুক্ত করতে হবে। এখন যদি আমার যে পদে আমি সংজ্ঞা দিচ্ছি, অর্থাৎ সঙ্গেও পদটি যদি আমার জাতিবাচক পদ না হয়, তাহলে এটিকে আমি অন্য কোনো জাতি বা উপজাতি এসবের অন্তর্ভুক্ত বা আশেপাশে নিয়ে যেতে পারবো না। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে অসংখ্য গুণ থাকে। হ্যাঁ, একজন ব্যক্তিকে তুমি দেখতে পারো, তার অনেক অসংখ্য গুণ থাকতে পারে, আমরা তার হয়তো সব জানি না। এখন এতগুলো গুণের মধ্যে কোনটি আমরা বিভেদক লক্ষণ হিসেবে নিব বা কোনটি তার জাত্যার্থের আসল প্রকাশ, সেটা আসলে বের করার উপায় নেই। এই কারণে বিশিষ্ট একক ব্যক্তি বা বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। সকল ব্যক্তি বা বস্তুকে তুমি যদি একটি কমন জায়গায় নিয়ে যাইতে পারো বা জাতিবাচক বা শ্রেণীবাচক পদে নিয়ে যাইতে পারো, সেক্ষেত্রে তুমি তার সংজ্ঞা দিতে পারবে। যেমন সব মানুষ, সে যাই হোক, সবাইকে মিলিয়ে আমরা একটি জাতিবাচক অবস্থানে আসি, সেটি হচ্ছে মানুষ, এটির সংজ্ঞা দেওয়া যায়। কিন্তু এককভাবে কোনো মানুষ, রফিক, শফিক, রহিম, যাই হোক, এদের কিন্তু আর সংজ্ঞা দেওয়ার সুযোগ নাই। এরপরে 4 নাম্বার হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ। বিশিষ্ট গুণবাচক পদ বলতে বোঝায় আমাদের মধ্যে বিভিন্ন গুণ থাকে, আমাদের একান্ত মৌলিক কিছু গুণ থাকে। এই গুণগুলোর আসলে মানে সংজ্ঞা দেওয়ার সুযোগ নেই। কেন নাই? এই বিশিষ্ট গুণগুলোর মধ্যে একজন মানুষের মধ্যে তার বিশিষ্ট গুণ থাকতেই পারে যে সে মানুষটা খুব সত্যবাদী বা সে খুব সময়ানুবর্তী। এই বিষয়গুলোর আসলে জাত্যার্থ নেই। হ্যাঁ, এটি তার একান্তই নিজস্ব গুণ, এটিকে কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, এর কোনো বিভেদক লক্ষণ দেওয়া যায় না। এই কারণে আসলে বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। যেমন সত্যবাদিতা, সময়ানুবর্তিতা, এই বিষয়গুলো। এরপরে আসে মনের মৌলিক গুণসমূহের সংজ্ঞা। এই বিশিষ্ট গুণবাচক পদ আর মনের মৌলিক অনুভূতি, এই বিষয়গুলো খুবই সরল, এগুলোকে আর ভাঙার সুযোগ নাই। এই সত্যবাদিতা বলতে বোঝায় সত্য বলার যে গুণ। এখন এইটাকে তোমার আর ভাঙার সুযোগ নাই বা এর সম্পর্কে আরও মানে নতুন কোনো জাত্যার্থ বা বিভেদক লক্ষণ দেওয়ার সুযোগ নাই। ঠিক এমন সুখ, দুঃখ, প্রেম, এই বিষয়গুলো মনের অনুভূতি, মনের মৌলিক অনুভূতি। তোমার কাছে যেই জিনিসটি দুঃখের মনে হয় বা সুখের মনে হয়, আরেকজনের কাছে নাও হতে পারে। তাই সুখ, দুঃখ, প্রেম, এই মৌলিক অনুভূতিগুলোর আসলে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? এগুলোর আসলে কোনো ঐকমত্যে আমরা আসলে পৌঁছাইতে পারি না, যে সুখ বলতে আসলে কি বোঝায় বা সুখের প্যারামিটার কি, দুঃখের প্যারামিটার কি, এগুলো কিন্তু আমরা জানি না। এটি পার্সন টু পার্সন ডিফারেন্ট হইতে পারে। যেমন আমরা আমাদের ইংরেজি প্যাসেজ করার সময় বা ফিল ইন দ্য গ্যাপস করার সময় একটা সহজ উদাহরণ ছিল যে একজন ভিখারিকে যদি তুমি 10 টাকা দাও, সে খুশি হয়ে যাবে। সেই জায়গায় একজন লাখপতিকে যদি তুমি এর চেয়েও বেশি টাকা দাও, সে কিন্তু খুশি হবে না। তাই তাদের দুজনের সুখের সংজ্ঞা বা মানে হ্যাপিনেস যে সংজ্ঞা, এই দুইটা আলাদা। সেইভাবেই আমাদের যে মনের মৌলিক অনুভূতি, এটি সবার ক্ষেত্রে আলাদা হয়। এটিকে কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, আসন্নতম জাতি নাই। এই কারণে এটির আসলে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এরপরে আমরা আসব বিশ্বসত্তার কতগুলি অপরিহার্য ধারণা, যেমন স্রষ্টা, ঈশ্বর, অমরত্ব। এই বিষয়গুলো হচ্ছে আসলে স্রষ্টা বা সৃষ্টিকর্তা, এগুলো আমাদের বিশ্ব সত্তার মানে বিশ্বের যে একটা অনিবার্য সত্তা, এটির আসলে সঠিক সংজ্ঞা নাই। আমরা মানে ঐকমত্যে পৌঁছাতে পারি না যে ঈশ্বরের এই গুণগুলোই আছে বা ঈশ্বরের মধ্যে এই বিভেদক লক্ষণ আছে। এগুলো আসলে আমাদের মনস্তাত্ত্বিক বিষয় বা খুব হায়ার ডিভোশন লেভেলের থট। হ্যাঁ, এটি মানুষ, একজন যে বেশি ধার্মিক তার কাছে ঈশ্বরের সংজ্ঞা একরকম, বা যারা
হইতে পারে যে অন্যান্য ধর্মের আছে, মানে বিভিন্ন ধর্ম অনুযায়ী কিন্তু তোমাদের যে ঈশ্বর দেবতা এই সংজ্ঞাগুলো এগুলো মানে ভ্যারি করতে পারে। এগুলোর আসলে অপরিহার্য ধারণা, হ্যাঁ, অনাদি অনন্ত এইরকম বিষয় আদি, এটির আসলে শুরুকে বা শুরু কিভাবে হয়েছিল বা এই সংজ্ঞার শুরু কিভাবে হয় বা এই সংজ্ঞাকে কার জাতি কোন জাতির অন্তর্ভুক্ত করা যায় এই বিষয়গুলো আসলে জানা যায় না। তাই এই সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। এই প্রশ্নগুলো অর্থাৎ যৌক্তিক সীমাবদ্ধতা, যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতা, এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তোমাদের 2 নম্বর প্রশ্ন অর্থাৎ খতে দেওয়া থাকে যে এই পদটির আসলে সংজ্ঞা দেওয়া যায় না কেন। আবার মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে গতে দিয়ে দেখা থাকে যে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো। সেই ক্ষেত্রে আমরা উদাহরণ সহ এগুলো মনে রাখবো। এরপরে আসি যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা নিয়ে। আসলে যৌক্তিক সংজ্ঞা আমরা শুরুতেই আমরা বলেছিলাম যে এই যৌক্তিক সংজ্ঞা পড়ার যৌক্তিকতা কতখানি। অ্যারিস্টটলকে মানে মর্যাদার আসনে বসিয়েছেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এর পাশাপাশি আমরা পড়লে কি লাভ পাবো বা আমাদের জায়গা থেকে এটি পড়ার গুরুত্ব কি সেটি নিয়ে এবার আলোচনা করি। প্রথম গুণ যেটি হচ্ছে সেটি হচ্ছে শব্দের ভাণ্ডার। এখন যৌক্তিক সংজ্ঞা যখন আমরা দিই তখন আমরা বিভিন্ন পদ নিয়ে আলোচনা করি, যে পদ সম্পর্কে আমরা আসলে সংজ্ঞা দেই অনেক ক্ষেত্রে আমরা অনেক নতুন নতুন শব্দ জানতে পারি। তো এই নতুন নতুন শব্দগুলো যখন আমরা জানতে পারি তার মাধ্যমে আমাদের শব্দ ভাণ্ডারটা ইনরিচ হয় বা আমাদের শব্দ ভাণ্ডারটা সমৃদ্ধ হয়। দ্বিতীয় যে গুণটি হচ্ছে সংজ্ঞার মাধ্যমে পদের দ্ব্যর্থকতা পরিহার করা হয়। আমরা সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্যের ক্ষেত্রে দেখেছিলাম যে সংজ্ঞার আসলে মূল্য সব ক্ষেত্রে সমান বা সংজ্ঞা সার্বজনীন। আমিও যেই সংজ্ঞা দিব একজন বিজ্ঞানীও একটি পদের সংজ্ঞা তাই দিবেন, অথবা এর চেয়েও যদি উচ্চশিক্ষিত কেউ থাকেন সংজ্ঞা কিন্তু সবার ক্ষেত্রেই এক। তাই যখন আমরা সংজ্ঞা সম্পর্কে সবার মানে মতামতটি এক হবে, আমাদের এখানে আর দ্বিধা বা দ্ব্যর্থকতা থাকার কিন্তু কোনো সুযোগ নেই। একটি সংজ্ঞা থাকবে এবং সেটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা তৈরি হবে। এর পরবর্তীতে সংজ্ঞা দ্বারা পদের অর্থকে সুস্পষ্ট করা হয়। সংজ্ঞার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের কোনো বিষয় সম্পর্কে বা কোনো অর্থ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। আমরা কোনো পদের সংজ্ঞা দিয়ে যদি স্পষ্ট ধারণাই না দিতে পারি তাহলে আমাদের সংজ্ঞার কিন্তু কোনো লাভ হয় না। সংজ্ঞা দিয়ে আমরা কোনো পদের সংজ্ঞা দিলাম, তারপরেও যদি আমাদের কোনো বিষয় সম্পর্কে দেখা গেল যে মনে প্রশ্ন থেকে গেল বা দ্বিধা থেকে গেল তাহলে কিন্তু এটি সংজ্ঞা বলা যায় না। এরপরে আসি সংজ্ঞার দ্বারা পদের তত্ত্বগত ব্যাখ্যা। হ্যাঁ, পদ সম্পর্কে আমরা যখন পদের বিভেদক লক্ষণ, তার আসন্নতম জাতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করব, আমাদের নিজে থেকে আমরা তত্ত্বগত ব্যাখ্যা বা বিশ্লেষণ বা বিশেষ যে বিশ্লেষণ, বিশেষ গুণ, অনেক বিষয় সম্পর্কে নিজে থেকে জ্ঞান লাভ করতে পারবো। এরপরে আসি সংজ্ঞার মাধ্যমে নিজের মত দ্বারা অন্যের মতকে প্রভাবিত করা যায়। দেখা গেল যে আমরা দুইজন মানুষ দাঁড়িয়ে আছি, আমরা দুইজন একটা পদ সম্পর্কে সংজ্ঞা দিলাম। এখন আমি আমার সংজ্ঞায় দেখা গেল সংজ্ঞার সব নিয়ম ফলো করলাম, আমি আমার সংজ্ঞায় বিভেদক লক্ষণ কি দিলাম, আর অপর যে ব্যক্তি আছে সে সংজ্ঞার সব নিয়ম বলল না, সে কোনো একটা নিয়ম হয়তো ভুল করলো বা যাত্রার্থ থেকে অতিরিক্ত কোনো গুণ দিয়ে ফেললো। এখন আমাদের মধ্যে তৈরি হতে পারে যে আচ্ছা আমাদের দুজনের সংজ্ঞার মধ্যে আসলে কারটা ঠিক, বা সে হয়তো খুব জেদ নিয়ে বসে আছে যে না আমার সংজ্ঞাটা ঠিক। তখন আমি যদি তাকে বুঝাতে পারি যে আমি দেখাবো যে আমার সংজ্ঞার এই নিয়মগুলো আমরা ফলো করেছি, তখন কিন্তু সে মানতে বাধ্য হবে যে না আমার সংজ্ঞাটি আসলে ঠিক। তখন আমরা কি করছি, তার মতকে আমরা প্রভাবিত করছি, সে যে চিন্তাটা করেছিল সেটা আমার চিন্তা দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং এটা আমরা কিভাবে করতে পারছি, যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে। আরেকটা আমরা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা গুরুত্ব দিতে পারি যে সংজ্ঞার মাধ্যমে আমাদের যে চিন্তন প্রক্রিয়া শুদ্ধ হয় বা উন্নত হয়। আচ্ছা, আমরা যে যখন কোনো পদের সংজ্ঞা দিই তখন সে পদটি নিয়ে আমাদের বিস্তর চিন্তা করতে হয়। আমরা হুট করে একটা পদে কিন্তু সংজ্ঞা দিতে পারি না। সেই পদ সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার পর এক লাইনে আমরা তার একটা সংজ্ঞা দিই। যদিও সংজ্ঞাটি আমরা এক লাইনে দিচ্ছি কিন্তু তার বিস্তারিত ধারণা কিন্তু আমাদের কাছে আছে। সেক্ষেত্রে এই যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমাদের যে চিন্তার প্রক্রিয়া সেটি কিন্তু শুদ্ধ হয় এবং ধীরে ধীরে উন্নত হয়। এখন পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় গতে দেওয়া থাকে যে যৌক্তিক সংজ্ঞার প্রক্রিয়া বা উল্লেখিত প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমরা তো আর 4 মার্কের প্রশ্নের জন্য 6টা লাইন দিতে পারি না। এটা হচ্ছে আমাদের বেসিক পয়েন্ট। এইখান থেকে আমরা প্রতিটি পয়েন্ট উল্লেখ করে তার সাথে 2-3 লাইন এক্সট্রা বা উদাহরণ সহ যে প্রয়োজনীয়তা সেটি উল্লেখ করতে পারি। আচ্ছা, এ অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক সব কভার করা হয়েছে। এখন আমরা বোর্ডে আসা কিছু এমসিকিউ আর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যেটি দেওয়া হয়েছে যৌক্তিক সংজ্ঞায় কি কি উল্লেখ করতে হয়। আচ্ছা, আমরা অধ্যায়ের শুরুতেই দেখেছি যে যৌক্তিক সংজ্ঞা করার সময় আমাদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ নিয়ে আলোচনা করতে হয়। তাই উত্তর হবে 1 আর 3। আর কোনো সংজ্ঞায় যদি উপলক্ষণ থাকে
সেক্ষেত্রে আমরা দেখেছি এটি ঠিক আছে, এটিও ঠিক আছে, কিন্তু কোনো পদে যদি আমরা কোনো সংজ্ঞায় যদি আমরা উপলক্ষণ ব্যবহার করি তাহলে সেটি সংজ্ঞাটি ভ্রান্ত হয় এবং সেই সংজ্ঞাটি হয় বাহুল্য সংজ্ঞা। আচ্ছা, এরপরে যাই, গাছ হয় বৃক্ষ, এর উদাহরণ আমরা কিন্তু দিয়েছি যে গাছও যা বৃক্ষও তাই। দুইটা সমার্থক শব্দ যদি আমরা ব্যবহার করি সেটি হবে চক্রক সংজ্ঞা, আর চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে যখন আমরা তৃতীয় নিয়ম লঙ্ঘন করি। যৌক্তিক সংজ্ঞা তৃতীয় নিয়ম ছিল যে পদের সংজ্ঞা দেওয়া হবে বা সঙ্গেয় পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। এরপরে আসি যৌক্তিক সংজ্ঞায় সবসময়। আচ্ছা, আমরা যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মে দেখেছি যে সঙ্গেয় পদ আর সংজ্ঞার্থ পদ পরস্পর রূপান্তরযোগ্য হইতে হবে, অর্থাৎ সঙ্গেয় পদের ব্যক্তর্থ এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তর্থ দুইটা সমান হইতে হবে। এখানে বলা আছে দেখো যে সঙ্গেয় পদ আর সংজ্ঞার্থ পদ অসমান, এটি হবে না। সংজ্ঞার্থ পদ কম, সঙ্গেয় পদ বেশি, এটি যে আর সংজ্ঞার্থ বেশি সঙ্গেয় পদ কম, এটা যেটি ছিল অতিব্যাপক আর অব্যাপক অনুপপত্তি ঘটে। তাই সঠিক উত্তর হচ্ছে সঙ্গেয় ও সংজ্ঞার্থ পদের সমান হইতে হবে। এরপরে কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়? এখন ব্যবসায়ী এটি একটি জাতিবাচক পদ, কৃষক একটি জাতিবাচক পদ, সাপ একটি জাতিবাচক পদ, রহিম একটি নামবাচক পদ। এখন রহিম পদের জাতার্থ কি? এখন রহিম নামের অনেকেরও আছে, বা একজন মানুষের ক্ষেত্রেও ধরি তার অনেক গুণ থাকতে পারে, তার একটি নির্দিষ্ট গুণ আমরা সিলেক্ট করতে পারবো না, বা তার যে জাতার্থ সেটি আমরা উল্লেখ করতে পারবো না। যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতায় আমরা দেখেছি যে নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। তাহলে কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়? রহিম। এরপরে আসি বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া। আচ্ছা, বর্ণনার ক্ষেত্রে আমরা বলেছি যে বর্ণনা পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না, খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন হয় না। আমি আমার জানা জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের বর্ণনা করতে পারি। তাহলে বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া, আর বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে সংজ্ঞা। আমরা দুইটা প্রক্রিয়া সম্পর্কে প্রথম অধ্যায়ে পড়বো, যে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, একটা হচ্ছে লৌকিক প্রক্রিয়া। বৈজ্ঞানিক প্রক্রিয়াটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, আর লৌকিক প্রক্রিয়া হচ্ছে বর্ণনা। এরপরে দেখি একটি অনুচ্ছেদ ভিত্তিক বা উদ্দীপক ভিত্তিক এমসিকিউ। পরীক্ষায় কিন্তু দেওয়া থাকে আমাদের এই অনুচ্ছেদ ভিত্তিক বা উদ্দীপক ভিত্তিক এমসিকিউ। এগুলো আমরা একটু উদ্দীপকটা ভালোভাবে পড়লে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা থাকে যে উদ্দীপকে অনেকগুলো নাম দেওয়া থাকে, আমরা প্রশ্ন ভালো করে পড়ি না, একজনের বক্তব্য আমরা আরেকজনের বক্তব্য ভেবে উত্তর করে ফেলি, এক্ষেত্রে কিন্তু আমাদের এমসিকিউটা ভুল হবে। আমরা শুরুতে ভালোভাবে পড়ে নেব যে শিক্ষক পদ সম্পর্কে দুইজন ব্যক্তির কাছে সংজ্ঞা চেয়েছেন। আচ্ছা, আনিস কি বলছে? যে শিক্ষকরা হলেন জাতির বিবেক। ভালো কথা। জলি বলছে যে শিক্ষকরা হলেন বিচার ক্ষমতার অধিকারী, শিক্ষা প্রচারক, বিনয়ী, বুদ্ধিমান জীব। মানে অনেক গুণ দিয়ে ফেলছে। এখন বলছে যে আনিসের বক্তব্যে সংগঠিত অনুপপত্তি কোনটি? আচ্ছা, এই জাতির বিবেক এই কথাটি হচ্ছে একটি রূপক শব্দ। হ্যাঁ, সাহিত্যে যদি আমরা ব্যবহার করতাম ঠিক ছিল, কিন্তু আমরা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম পড়েছি যে সংজ্ঞা সবসময় স্পষ্ট হইতে হবে, সংজ্ঞায় কোনো রূপক শব্দ বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যেহেতু এখানে রূপক শব্দ ব্যবহার করা হয়েছে, তাই সংগঠিত অনুপপত্তি হচ্ছে রূপক সংজ্ঞা। আর এটি কোন নিয়ম লঙ্ঘন করেছে? দ্বিতীয় নিয়ম। এরপরে দেখি এবার জলের সংজ্ঞায় আমরা কি কি দেখেছি? জলের সংজ্ঞায় আমরা দেখি বিচার ক্ষমতার অধিকারী, শিক্ষা প্রচারক, বিনয়ী, বুদ্ধিমান জীব। এখন বলছে যে জলের সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে কি কি আছে। আচ্ছা, উপলক্ষণ বলেছে, অবান্তর লক্ষণ বলেছে, বিভেদক লক্ষণ বলেছে। আচ্ছা, এই বুদ্ধিমান জীব বা বুদ্ধিবৃত্তি এটি হচ্ছে মানুষ, অর্থাৎ শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে এটি বিভেদক লক্ষণ, ঠিক আছে। অবান্তর লক্ষণ হচ্ছে একটা মানুষ বিনয়ী বা হাস্যপ্রিয়, আমরা যে উদাহরণটা দিচ্ছি এটা জাতার্থের অংশ নয়, কিন্তু জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। বাকি থাকলো বিচার ক্ষমতার অধিকারী, শিক্ষার প্রচারক। এই বিচার ক্ষমতার অধিকারী যেটি, এটা হচ্ছে আমাদের উপলক্ষণ কিভাবে? এটি আমাদের জাতার্থের অংশ নয়, কিন্তু জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উপলক্ষণ যে দুই ভাগে বিভক্ত, অর্থাৎ জাতিবাচক উপলক্ষণ আর উপজাতিবাচক উপলক্ষণ। তার মধ্যে এই জাতিবাচক উপলক্ষণের মধ্যে রয়েছে বিচার ক্ষমতার অধিকারী বা বিবেকবান বা ন্যায়বোধ সম্পন্ন, এগুলা। তাই দেখা যাচ্ছে যে আমাদের তিনটি গুণই উপস্থিত। তাহলে অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে 1, 2, 3 সবই। পরীক্ষায় আমরা পড়ার সময় একটা একটা গুণ ধরে ধরে যাবে এবং দেখবো যে আমাদের বিভেদক লক্ষণ যেগুলো ছিল, মানে বিভেদকের প্রকারভেদ, সেটি উপলক্ষণ না অবিচ্ছেদ্য, অবান্তর লক্ষণ, মানে
কোন বিধেয়ক হচ্ছে সেটা একটু আমরা খেয়াল রেখে যাব, তাহলেই অ্যান্সার করতে পারবো। এরপরে আলো হচ্ছে অন্ধকারের বিপরীত। আচ্ছা, নয়অর্থক বা নেতিবাচক সংজ্ঞা অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মে আমরা দেখেছি যে সদর্থক সম্ভব হলে আমরা যৌক্তিক সংজ্ঞায় কখনো নর্থক শব্দ ব্যবহার করব না। এই যে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু যে নয় অনুপস্থিত এরকম নয়, নয় অনুপস্থিত বিপরীত এই শব্দগুলো যদি থাকে, নয় অনুপস্থিত বিপরীত এই শব্দগুলো যদি কোনো সংজ্ঞায় থাকে তাহলে সেটি হয় নেতিবাচক বা নর্থক। আর এটি হচ্ছে চতুর্থ নিয়ম, যখন আমরা লঙ্ঘন করি তখন এই নয়অর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি দেখা দেয়। এরপরে আসি নিজের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চক্রক সংজ্ঞা আমরা কোথায় পেয়েছি? যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মে, যে সংজ্ঞায় কোনো প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। তাহলে চলো পড়া যাক। মানুষ হলো প্রাণী। আচ্ছা, এই সংজ্ঞাটা ভুল কেন? এখানে মানুষের জাত্যার্থের উল্লেখই নেই। হ্যাঁ, মানুষ যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন বা দ্বিপদ অতিরিক্ত গুণতদুর মানুষের যে বিভেদক লক্ষণ বা জাত্যার্থ সেটি উল্লেখ নেই, তাই এটি একটি ভুল সংজ্ঞা, কিন্তু এটা কিন্তু চক্রক সংজ্ঞা না। এরপরে দেখি সুখ হলো দুঃখের অভাব। এই অভাব, অনুপস্থিত, বিপরীত এই শব্দগুলো যখন আমরা দেখব সেটি হচ্ছে নয়অর্থক সংজ্ঞা, তাই এইটাও নয়। চরিত্র হলো জীবনের মুকুট। এই জীবনের মুকুট এগুলা হচ্ছে রূপক ভাষা, সাহিত্যিক ভাষা, এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে, দেখো, মানুষ হচ্ছে মনুষ্য জাতীয় জীব। মানুষের সমার্থক শব্দ কি? মনুষ্য বা মনুষ্য জাতীয় যে কথা, এটি হচ্ছে সমার্থক। আর সমার্থক শব্দ হলে সেটি হয় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপরে এটা আমাদের শেষ এমসিকিউ, যে বাহুল্য সংজ্ঞার ইংরেজি কি? আচ্ছা, বাহুল্য শব্দের মানে বাহুল্য যে শব্দের ইংরেজি হচ্ছে রিডান্ডেন্সি। তো বাহুল্য সংজ্ঞার ইংরেজি হচ্ছে রিডান্ডেন্ট ডেফিনিশন। এরপরে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম। পরীক্ষায় সাধারণত এই ধরনের এমসিকিউ দেওয়া থাকে, মূলত তোমাকে একটা ভুল সংজ্ঞা দেওয়া থাকে বা একটি অপূর্ণ সংজ্ঞা দেওয়া থাকে, তারপরে জিজ্ঞেস করা হয় যে এই সংজ্ঞায় আসলে কোন অনুপপত্তি ঘটেছে। এরপরে আমরা একটি সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউ ভালোভাবে অ্যান্সার করার জন্য আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দীপকটা খুব ভালোভাবে পড়তে হবে। উদ্দীপক যদি আমরা খুব ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমরা মানে উদ্দীপকের ভেতরে কি বলেছে বা আমার কাছ থেকে কি অ্যান্সার চাচ্ছে সেটি ভালোভাবে আমরা বুঝতে পারবো না। তো চলো উদ্দীপকটা প্রথমে ভালো করে পড়ি। অফিস থেকে ফিরে জনাব শাহিন তার স্ত্রীকে বললেন, মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এ কথা একসময় বলা হলেও আজকাল তার হয় না। আমার মনে হয় সবাই আমরা পশুর মতো হয়ে যাচ্ছি, আমাদের বিবেক বুদ্ধি দিন দিন হ্রাস পাচ্ছে। উত্তরে স্ত্রী বললেন, মানুষ হয় হাত, পা, চোখ, কান বিশিষ্ট প্রাণী। তাছাড়া মানুষ হাসতে জানে, গাইতে জানে, নাচতেও জানে। মানুষের ক্ষুধা ও তৃষ্ণা আছে। আচ্ছা, এখানে আমরা যে এই কোডটা একটু পড়ার সময় মাথায় রাখবো, এইখান থেকে আমাদের প্রশ্ন থাকবে। আর শাহিনের যে স্ত্রী, শাহিন সাহেবের, তার কথাটা একটু মার্ক করে রাখলাম। তো প্রথমে বলেছে যৌক্তিক সংজ্ঞা কি? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের জাত্যার্থের যে পূর্ণ বিশ্লেষণ তা সুস্পষ্টভাবে বর্ণনা করা। এটা আমাদের অধ্যায়ের শুরুতেই দেওয়া আছে, বা আমরা যদি কোনো বিশিষ্ট যুক্তিবিদের সংজ্ঞা নিতে চাই সেটিও নিতে পারি, এটা স্টুডেন্টের উপর নির্ভর করে। এরপরে বলেছে চক্রক সংজ্ঞা বলতে কি বোঝায়? ওই যে যৌক্তিক সংজ্ঞা তৃতীয় নিয়মে যে সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার করা হয়, মূলত শুরুতে লিখবা যে চক্রক সংজ্ঞা হচ্ছে একটি সংজ্ঞাজনিত অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞা তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে চক্রক সংজ্ঞা হয়। এখন তৃতীয় নিয়মটি যদি তোমার মনে থাকে তুমি সুন্দরভাবে লিখে দিবা যে যৌক্তিক সংজ্ঞায় যখন সঙ্গেয় পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন এটি চক্রক সংজ্ঞা হয়, তারপর একটি উদাহরণ দিয়ে দিবা, তাহলে এই দুই পাওয়া যাবে, সমস্যা নাই। এরপরে বলছে যে শাহিন সাহেবের বক্তব্য তোমার পাঠ্য বইয়ে কোন বিষয়কে নির্দেশ করে? আচ্ছা, শাহিন সাহেব কি বক্তব্য দিচ্ছেন? যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আচ্ছা, এই অধ্যায়ে আমরা শুরু থেকে যে উদাহরণটা সবচেয়ে বেশি ব্যবহার করছি সেটা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এটি হচ্ছে মানুষ পদের সংজ্ঞা। তাহলে শাহিন সাহেবের যে বক্তব্য সেটা আমাদের পাঠ্য বইয়ে কোন বিষয়কে আলোচনা করে বা নির্দেশ করে? সেটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। আচ্ছা, এটা আমরা অ্যান্সার করবো কি করে? শুরুতে এক লাইনে লিখবো যে শাহিন সাহেবের বক্তব্যটি যৌক্তিক সংজ্ঞাকে নির্দেশ করে। তারপরে আমরা যৌক্তিক সংজ্ঞা দিব, বা চাইলে আমরা একটু দু একটা লাইন অ্যাড করতে পারি যে যৌক্তিক সংজ্ঞা এভাবে নির্ধারণ করা হয়, বিভেদক লক্ষণ থাকে, আসন্নতম জাতি থাকে, একটা উদাহরণ দিতে পারি। তারপরে তার যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা আমরা উঠাবো যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এখানে আমরা দেখাবো যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জিনিসটা হচ্ছে আমার বিভেদক লক্ষণ, প্রাণী বা জীব এই পদটা হচ্ছে আমার আসন্নতম জাতি। দেখায় আমরা দুইটার মধ্যে মিলবন্ধন বা রেফারেন্স তৈরি করে দিব যে না, একটা যৌক্তিক সংজ্ঞায় যেসব বিষয় উপস্থিত থাকার কথা জনাব শাহিনের যে বক্তব্য সেই বিষয়গুলো আমরা উপস্থিত দেখতে পারি,
তাই এটি একটি যৌক্তিক সংজ্ঞা। এরপরে আসি, এখানে তোমরা যাতে বুঝতে পারো আমি দিয়ে রাখি অ্যান্সার, যে যৌক্তিক এরপরে বলেছে যে জনাব শাহিন আর তার স্ত্রীর বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ। আচ্ছা, জনাব শাহিন সুন্দর মতো এক লাইনে বলেছেন যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তার স্ত্রী কি বললেন, যে মানুষ হয় হাত, পা, চোখ, কান বিশিষ্ট প্রাণী। তাছাড়া মানুষ হাসতে জানে, গাইতে জানে, নাচতে জানে, আবার মানুষের ক্ষুধা তৃষ্ণাও আছে। অর্থাৎ এই বিষয়টি যদি আমরা ভালোভাবে চিন্তা করি যে এটা কিন্তু যৌক্তিক সংজ্ঞা না, এটা কি, এটা বর্ণনা। কেন? বর্ণনায় আমাদের এই যে দেখো ক্ষুধা তৃষ্ণা, এই বিষয়টি হচ্ছে আমাদের জাতিগত উপলক্ষণ, তাহলে অতিরিক্ত গুণ আছে। নাচতে জানা, গাইতে জানা, হাত পা, এগুলো আমাদের বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য এসব অবান্তর লক্ষণ। কারণ কোনো মানুষ নাচতে জানতেও পারে, নাও পারে, এটা ব্যক্তি ভ্যারি করে, মানে পার্সন টু পার্সন। তাহলে এটি হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর এই হাত পা চোখ নাক কান এটি সব প্রাণীরই আছে, তাই এটি হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমরা দেখতে পারি যে শাহিন সাহেবের স্ত্রী তার বক্তব্যে আমরা যে মানুষ পদের উপলক্ষণ, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সবই দেখতে পারি। আর বর্ণনার সংজ্ঞায় আমরা কি বলছি, যে বর্ণনা হচ্ছে যখন কোনো পদ সম্পর্কে তার যাত্রার্থের পাশাপাশি উপলক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বা যাত্রার্থের অংশ বিশেষ নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে বর্ণনা। এখন তাহলে আমাদের বলা হয়েছে যে শাহিন সাহেব যেটি দিয়েছেন সেটি হচ্ছে সংজ্ঞা, আর শাহিন সাহেবের স্ত্রী যা বলেছেন সেটি হচ্ছে বর্ণনা। আমরা কিন্তু একটি স্লাইডে দেখেছি যে মানে সংজ্ঞা এবং বর্ণনার একদম ব্যাখ্যা। সেই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা শুরুতে দিব যে সংজ্ঞা দেওয়ার জন্য আমাদের নিয়ম ফলো করতে হয়। বর্ণনার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই, সংজ্ঞা কেবল জাতিবাচক পদের দেওয়া যায়, আর হচ্ছে বর্ণনা সকল মানে ব্যক্তি বস্তু সবার ক্ষেত্রে দেওয়া যায়। এরপরে আমরা দেখব যে সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া, এসব দিব। লাস্টে একটা পয়েন্ট আমরা অ্যাড করব যে উদাহরণ দিয়ে যে বুঝাবো যে শাহিন সাহেব যে উদাহরণটা দিচ্ছেন যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর তার স্ত্রী যে মানুষের বিভিন্ন উপলক্ষণ, অবান্তর লক্ষণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই জিনিসটা যে আছে সেটা আমরা উদাহরণ দিব এবং উদাহরণ দিয়ে বুঝাই দিব যে না, শাহিন সাহেব যেটা দিয়েছেন সেটা সংজ্ঞা, আর তার স্ত্রী যেটা দিয়েছেন সেটা বর্ণনা। এটা আমরা শুরুতেও করতে পারি, লেখার সময় শুরু করার আগে যে অল্প বর্ণনা দিয়ে যাব যে শাহিন সাহেব বলেছেন যে মানুষই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটি একটি সংজ্ঞা, এবং তার স্ত্রী যা দিয়ে বলেছেন সেটি হচ্ছে বর্ণনা। কারণটা একটু বিশ্লেষণ করলে যে কেন এটা সংজ্ঞা, কেন এটা বর্ণনা। তারপরে যে তুলনামূলক বিশ্লেষণের পার্ট, এই যে আমাদের তুলনামূলক বিশ্লেষণ করতে বলেছে, সেখানে তোমরা টেবিল করলে, ছক করলে বা চাইলে ঢালাভাবেও লিখতে পারো, লিখে তুমি বর্ণনা দিলে যে আচ্ছা সংজ্ঞা আর বর্ণনার মধ্যে ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এই ছিল আমাদের মোটামুটি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা। এই অধ্যায়ে আমরা যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, কিভাবে গঠিত হয়, যৌক্তিক সংজ্ঞা যে 5টা নিয়ম, যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা, তারপরে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা, এসব দেখেছি এবং তার পাশাপাশি এমসিকিউ এবং সিকিউ নিয়েও আলোচনা করেছি। আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য রইল শুভকামনা।